পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন ঘুরে ফিরে সেই সংসারে ফিরে আসতে হবে। আর সংসার এমন একটা মায়াজাল যেখানে দেখবেন আপনার দিন শেষে এখানেই যেন সব রকমের শান্তি। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই এই পবিত্র মাহে রমজানে? আমি জানি যে আমার অনেক আপুরা অসুস্থ আছেন, আবার অনেক আপুরা সুস্থ আছেন। অনেকেই ঈদের মার্কেট করে হয়তোবা গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আবার অনেকে হয়তোবা কেনাকাটা করেননি। আমার মতো যারা আছেন তারা আর কি করবেন। তো সবকিছু মিলিয়ে আমি জানি আমার আপু এবং আন্টিরা সবাই খুব ভালো আছেন। তো যাই হোক, নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। মায়ের বাসা থেকে আসার পর মনটা ভীষণ খারাপ ছিল। তো এই কারণে কিন্তু আমি গতকালকে কোনো ভিডিও আপলোড করি নাই। আর এত খারাপ লাগছিল মায়ের কাছ থেকে আসার পর। মনে হচ্ছিল যে আরও ২-১টা দিন যদি থেকে আসতে পারতাম তাহলে হয়তোবা অনেক বেশি ভালো লাগা কাজ করত। তবে কোনো কিছুই ওইভাবে করে উঠতে পারি নাই। যেহেতু সংসারে অনেক কাজকর্ম বাকি রয়ে গিয়েছে। তাছাড়া সামনে যেহেতু ঈদ, আবার রমজান মাস, মেয়েদের কিন্তু এখনো প্রাইভেট চলছে। তো সম্ভবত ১৭ তারিখ পর্যন্ত ওদের প্রাইভেটটা চলবে। তারপর আর কি বন্ধ দিবে। তো মেয়েরাও যেহেতু সাথে গিয়েছিল, তো সবকিছু মিলিয়ে দেখা যায় যে যদি এখন মায়ের কাছে থাকতে যাই তাহলে আমার সংসারের হাল অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। এই কারণে হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু মায়ের কাছে আর থাকতে পারিনি। আমি কিন্তু বাসায় চলে আসছি কিন্তু আমি যেদিন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি সেদিনই। তো কোনো ভিডিও আমার হাতে আর জমা ছিল না। তো ভাবলাম যে যাই হোক গতকালকে এই কারণে আমি ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ারও করিনি। তো ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করি। আর ভয়েসটা দিচ্ছি আসলে ইফতারির পর। তো ভিডিওটা আপলোড দিতেও একটু দেরি হয়ে যাবে। আশা করছি আমার ভালোবাসার আপুরা এবং আন্টিরা ভালোবাসার দিক থেকে আমার ভিডিওগুলো দেখে নেবেন। তো যাই হোক, এই যে দেখেন এগুলো কতগুলো আ প্লেট, বাটি এগুলো জমা ছিল। তো এগুলো আমি ধুয়ে নিয়েছি। আর ডিপ ফ্রিজে আমার কিছু বেসন গোলানো ছিল। আমি ছোলা, বুট সবকিছু রেডি করে এখানে আগে রেখে দিয়েছি। তো এগুলো আমি অফ ক্যামেরাতেই কাটাকাটি করেছি। কারণ আম আ ছোলা, বুট এগুলো তো প্রতিদিনই আসলে সারা রমজান ভরে খাওয়া হচ্ছে। প্রতিদিন একই জিনিস আর কি শেয়ার করব। তো এদিকে সবকিছু রেডি করে দেখলাম যে লবণ নাই। তো লবণটা এখন আমি রিফিল করে নিব। ভাতের সাথে যেহেতু আমাদের লবণ খাওয়া হয়, আর ভাত খেতে বসলেই দেখি যে লবণটা ফুরিয়ে গিয়েছে। তখন কিন্তু এই লবণ তোলাটা আমার কাছে একটু বিরক্তিকর লাগে। যাই হোক, আমার অনেক আপুরা আমার মায়ের জন্য অনেক দোয়া করেছেন। আমার প্রতিটা আপুর কাছে আমি সত্যি অনেক কৃতজ্ঞ। আসলে কি আর বলবো, মা যে হঠাৎ করে এভাবে অসুস্থ হয়ে যাবে সেটা কল্পনাও করতে পারিনি। আমার প্রত্যেকটা আপুরা যারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং আমার কথাগুলো শুনেছেন, তারা কিন্তু মন থেকে অনেক দোয়া রেখেছেন আমার মায়ের জন্য। তো আমি সত্যি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আসলে কার দোয়া কখন কিভাবে কাজে লেগে যায় সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তো আল্লাহর রহমতে মা একেবারে কিন্তু এখনো সুস্থ হয় নাই, মোটামুটি সুস্থ আছে। তো আপনারা আমার মায়ের জন্য দোয়া রাখবেন। আর মাকে কিন্তু থেরাপিও দেওয়া হচ্ছে আর কি, ফিজিওথেরাপিটা। তো ৭ দিন দিতে হবে, হয়তোবা ঈদের আগ পর্যন্ত আর কি থেরাপিটা চলবে। তো যাই হোক, এখন যেহেতু আমার ভাইয়ের বউ কাছে আছে, এখন একটু নিশ্চিন্তে আছি। তাছাড়া আমার ছোট বোনও যেহেতু আমার মায়ের পাশাপাশি থাকে, এ কারণে কিন্তু অনেকটা স্বস্তিতে আছি। গতকালকে আমি ওইভাবে কোনো কাজ করতে পারি নাই। কেন যেন মায়ের জন্য মনটা অনেক বেশি খারাপ লাগছিল। মনে হচ্ছিল যদি মায়ের পাশাপাশি সবসময় থাকতে পারতাম।
আসলে মা অসুস্থ হয়েছে ঠিক আছে, তবে এরকম সিচুয়েশনে মা কখনো পড়ে নাই, বা এরকম অবস্থা আমরাও ২ টা বোন যে দেখি নাই কখনো। আসলে আল্লাহ পাক যেটা আমাদের চোখের সামনে দেখিয়েছে, আসলে সেখান থেকে যে আমার মা ফিরে এসেছে, এটা হয়তোবা আমার মার, বলতে পারবো যে এটা আমার মার সৌভাগ্য, বা কার দোয়াতে বা কি কারণে যে এভাবে আল্লাহ তাআলা আমাদের মাকে আমাদের কাছে রেখে গিয়েছেন তিনিই ভালো জানেন। এই পৃথিবীতে দেখবেন সবার আগে বাবা-মা। বাবা যখন চলে যায় তখন একটা সন্তান যে কতটা এতিম হয়ে পড়ে, যার যায় সে বুঝে। আবার যার মা চলে যায়, তো তখন কিন্তু তার আর পৃথিবীতে কোনো কিছুই থাকে না। পৃথিবীতে সুখ-দুঃখ শেয়ার করার কথা, যত দুঃখ বলেন, সুখের কথা বলেন, সব কিন্তু মা-বাবার সাথে বন্ধুর মতো শেয়ার করা যায়। যে কথাগুলো কিনা সবার সাথে চাইলেও শেয়ার করা যায় না। আর এই পৃথিবীতে না বাবা-মার মতো আপন কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তিই হয় না। তো যাই হোক, আমার মার জন্য আমি সবসময় মন থেকে অনেক, অনেক দোয়া রাখছি। আর এদিক থেকে আমি এখন রান্নাঘরে চলে আসছি। তো ইফতারির পরে যেহেতু ভয়েসটা ওভার করছি, এখন কিন্তু বাসার নিচে প্রচুর যানজট লেগে গিয়েছে। অনেক হয়তো বা আউট নয়েজ শুনতে পাবেন। তার জন্য প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমি অফ ক্যামেরাতে সবকিছু রেডি করেই নিয়েছি। এগুলো করতেও কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে। তো আমি সবকিছু রেডি করে এরপর গোসল করে আমি কোরআন পড়ে তারপর কিন্তু চলে আসছি এই যে রান্নাঘরে। আসলে বাসায় আসার পর আমি একেবারে দিশেহারা হয়ে গিয়েছি। আমার বাসায় শুকনো বাজারটা ফুরিয়ে গিয়েছে, সেই সাথে কাঁচা বাজার। তারপর আবারও দেখা যায় যে বাচ্চাদের মার্কেটেরও একটা ব্যাপার আছে। তো জবার বাবা তো কোনোভাবেই ছুটি পাচ্ছে না। আসলে তাকে নিয়ে যে বাইরে যাব সেই সময়টাও হচ্ছে না। আর ঢাকার মধ্যে যেহেতু প্রচুর যানজট, তো আসলে আমি কি করব? আমি না কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় যে মা যদি অসুস্থ না হতো তাহলে হয়তোবা আমার কাজের একটা রুটিন অন্যরকম ছিল। এই কয়েকটা দিনে আমি অনেকগুলো কাজ এগিয়ে নিতে পারতাম আর সব ঠিকঠাকভাবেও করে নিতে পারতাম। তো মায়ের অসুস্থতা আমাকে কিন্তু কাজের দিক থেকে অনেকটা পিছিয়ে দিয়েছে। তো আমি গতকালকে বাসায় বসে বারবার চিন্তা করতেছিলাম যে আসলে আমি কোন কাজে আগে হাত দিব, কোন কাজটা আগে শেষ করব। তো উম এই চিন্তা করতে, করতে গতকালকে আমি ওইভাবে কোনো কাজই করি নাই। যত কাজ আছে আমার জুঁই কিন্তু করে নিয়েছে। আর রান্নাবান্নাটা যেহেতু আর মেয়েরা পারবে না, তো রান্নাবান্নাগুলো আমিই করে নিচ্ছি। তো ঘর মোছা থেকে শুরু করে কাপড়-চোপড় যা, যা ছিল এগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। ওগুলো ধোয়া হয়েছে মেশিনে। তো ছাদে দিয়ে আসছে, জুঁই ওগুলো আরকি শুকিয়ে যাওয়ার পর ভাঁজ করে রেখে দিবে। ওগুলো আর আপনাদের সাথে এখন শেয়ার করব না। আর আমি তাড়াহুড়া করেই রান্নাটা করছি। আমি কিন্তু কারেন্টের চুলাতেও রান্না করছি, আবার এদিক থেকে আমি কিন্তু সিলিন্ডারেও রান্না করছি। তো রমজান মাস তো দেখা যায় একটা তরকারি রান্না করলে আমার খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর সেহরিতে উম আ ভোর আমাদের কিন্তু তেমন একটা খাওয়া হয়ই না। তো ইদানিং কিন্তু সেহরিতে একেবারেই খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। আমি যদি উঠি তাহলে দেখা যায় ১ গ্লাস পানি খেয়ে আমি ওইভাবেই শুয়ে পড়ি। আর ওইভাবে কিন্তু উম আ আলাদা করে কোনো কিছু খাওয়া হয় না। যা খাই এই রাতেই আরকি খেয়ে থাকি। তো সেহরিতে উঠলে দেখা যায় আবার জবার বাবা যেহেতু সকাল ৬ টার মধ্যে বের হয়ে যায়, ওই সময়তে উঠে তাকে বিদায় দিয়ে আবার নামাজটা পড়ে তারপর আরকি আবার শুয়ে পড়ি। এইরকমভাবেই ৯টা ১০টা বেজে যায়। তবে এখন যেহেতু রমজান একেবারে শেষ আর দেখতে, দেখতেও কিন্তু ঈদটা চলে আসছে। তো কিভাবে যে রমজান মাসটা শেষ হয়ে গেল আসলে ভাবতেই না মনটা অনেক খারাপ লাগে। সেই সাথে আমি যে কোরআনটা পড়ছি, আমার কোরআনটা প্রায় খতমের দিকে। আলহামদুলিল্লাহ আ প্রায় খতম প্রায় হয়েই যাবে। আর বেশি নাই।
তো একটানা যে এই যে একটা মাস আমি কোরআনটা পড়েছি, আমার বিশ্বাস করেন আমার কোরআনের প্রতিও কেমন যেন একটা মায়া চলে আসছে। তো বারবার ভাবতেছিলাম যে আমি হয়তোবা খতমটা তাড়াতাড়ি দিতে পারলে আমি আবারও কোরআনটা নিয়ে বসবো। তবে এবার আমি চিন্তা ভাবনা করেছি যে এবার যদি আমি কোরআনটা খতম দিতে পারি, তাহলে আমি এখন থেকে কন্টিনিউ প্রত্যেকটা দিন আমি কোরআন পড়ার চেষ্টা করব। রমজান মাসে যেভাবে কাজের রুটিনগুলো ধরা বাঁধা ছিল, এত কাজের মধ্যেও কিন্তু কোরআনটা ঠিকই পড়া হয়েছে। তো মনে মনে ভাবতেছিলাম যে চাইলে তো আমি এটা সারা বছর এভাবে পড়তে পারি, তাহলে আমি কেন কোরআনটা এভাবে ফেলে রেখে দেই? আসলে এটা তো উচিত না। তো সেই চিন্তাধারা থেকে ঠিক করেছি যে এখন যেহেতু রমজান আর এবার খতমটা হয়ে গেলে ঘরের যেহেতু অনেকগুলো কাজকর্ম জমা আছে সেগুলো করব, সেই সাথে বাচ্চা-কাচ্চাদের মার্কেট। তো দেখি একা হাতে যেহেতু সবকিছু করতে হবে, কতটুকু কি সামলে উঠতে পারবো আমি জানি না। তবে মনে হয় অনেকটাই ক্লান্ত হয়ে পড়বো। এর মধ্যে দেখেন আমার ফোন চলে আসছে, এদিকে রান্নাও করছি। আবার মনে কিন্তু আমি আসলে তসবিহ তাহলিলে যা পড়া হয় তো আমি সেগুলো মনে না পাঠ করতেছিলাম। আর এর মধ্যে কিন্তু আমার আ চাচাতো বোন ফোন দেয়। তো অনেকদিন পরে ফোন দেয়। দেখা যায় ৪-৫ দিন ধরে আমি ফোন দিলে ও ধরতে পারে না। আবার ও ফোন দিলে আমি ধরতে পারি না। আজকে ফোনটা দিয়েছে, আমি রান্নাটা বসিয়েছি। ঠিক ওই সময়তে ফোনটা দিয়েছে। এ কারণে কিন্তু ডিটেইলসে রান্নাগুলো আর শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, আর আমি জানি যে আমার আপুরা কিভাবে কি রান্না করতে হয় এগুলো সবাই জানেন। ফ্যামিলির মানুষদের সাথেও তো কথাবার্তা বলতে হয়। তো আমি তার সাথে কথা শেষ করে এরপরে এই যে এদিক থেকে আমি বুন্দিয়ার পানিটা আরকি রেডি করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম। এখানে প্রায় 1/2 কেজির মতো বুন্দিয়া কিনে নিয়ে আসছি। তো এই বুন্দিয়াগুলো দেখলাম যে না খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। যদি ঘরে বানিয়ে নিতে পারতাম তাহলে সেটা আরকি বেশি স্বাস্থ্যসম্মত হতো। তো এদিক থেকে বুন্দিয়াটা ভিজিয়ে দিয়েছি আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক, চাচাতো বোনের সাথে কথা শেষ করতে না করতে আবার ভাইয়ের বউ ফোন দিল। ভাইয়ের বউর সাথেও কিছু টাইম বকবক করলাম আর রান্না শেষ করলাম। তো যেহেতু ইফতারির সময় ফোনটা রেখে তারপরে চলে আসছি এই যে এখন শরবত গুলিয়ে নেওয়ার জন্য। আসলে আমি মনে প্ল্যান করছি যে কোনটা রেখে কোনটা করব, কোন কাজটা রেখে আরকি কোন কাজটা করব। কতটুকু কি করতে পারবো আসলে আমি জানি না। তবে দেখা যাক, আসলে যত ভয় পাচ্ছি কাজকর্ম নিয়ে, আসলে এত ভয় পেলে তো হবে না। তো সবকিছু সময় সুযোগ করে ধীরে আরকি সবকিছু করে নিতে হবে। তো এই তো আমি এখন শরবতটাও বানিয়ে নিচ্ছি। তো এই ট্যাংকটা কিন্তু অনেক আগেই ফুরিয়ে যেত যদি জবার বাবা বাসায় থাকতো। এবার যেহেতু একটা রমজানও জবার বাবা বাসায় ইফতারি করে নাই, এই কারণে কিন্তু আমার বেশি কোনো ইফতারির আয়োজন করতেও হয় নাই। অল্প জিনিস দিয়ে কিন্তু পুরোটা রমজান কভার হয়ে গেল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে তবে মনটা খারাপ লাগছিল যে এবছরে তাকে নিয়ে আমরা একটা ইফতারও করতে পারলাম না। আর সে যে কিন্তু এই ভাজা পোড়াগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। তো কি আর করা, আসলে যারা চাকরিজীবী তো পরের চাকরি যারা করে তাদের তো ওইভাবেই চলতে হয়। এদিক থেকে আমি কিছু আইস দিয়ে দিলাম। আর আইসটা দিয়ে আমি নাড়াচাড়া করে এভাবে রেখে দিলাম। ভাজা পোড়ার আউট কোনো ঝামেলা আর বেশি কিছু করি নাই, যেহেতু কোরআনটা আগে খতম দেব সেই চিন্তাটাই মাথায় ঘুরপাক খাচ্ছে। কোরআন খতম দেব, সেই সাথে সংসারের অনেক কাজ, তো সব কিছু মিলিয়ে আর আলাদা কোনো আইটেম বানানোরও তো চিন্তাভাবনাও নাই। আর এদিক থেকে রান্না বান্না শেষ, চুলাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন চুলা ২ টা মুছে তারপর আমি রান্নাঘর থেকে বিদায় নেব। তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।